এসএসসি পরীক্ষার প্রস্তুতি একদম 100-এ 100 করতে টেস্ট পেপার সলভিং এর উপর কোয়ালিটি সম্পন্ন তেমন কোনো ক্লাস অনলাইনে অ্যাভেলেবল না, ইউটিউবে না, ফেসবুকেও না। আমরা আইটিএস একাডেমি থেকে তোমাদের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস নিয়ে আসছি, যেখানে আমরা ট্রাই করতেছি একটা চ্যাপ্টারের উপর সব ধরনের টাইপ একটা টেস্ট পেপার সলভিং ক্লাসের উপর ইচ অ্যান্ড এভরিথিং গোছায় দেয়া, এবং এভাবে সবগুলা চ্যাপ্টারের উপর কম্বাইন করে পুরা সিলেবাসটা কভার করায় দেয়া। তো সবগুলা চ্যাপ্টারের উপরই চলে আসছে। তোমরা যারা অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো অলরেডি ইউটিউব চ্যানেলে দেখে ফেলছো, তারা এখন আমার সাথে কেমিস্ট্রি টেস্ট পেপার সলভিং ক্লাসের মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটার উপর টেস্ট পেপার সলভিং ক্লাস করে ফেলো। চ্যাপ্টারের নাম কি? মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের উপর এমন একটা সিকিউ সলভ ক্লাস নিয়ে আনবো, টেস্ট পেপার সলভিং এ এমন একটা সিকিউ সলভ ক্লাস নিয়ে আনবো, যেখানে এই একটা ভিডিওর মাধ্যমে মোলের ধারণা ও রাসায়নিক গণনার সব টাইপ কভার হয়ে যাবে, আর কিচ্ছু বাকি থাকবে না। A to Z কভার হয়ে যাবে। জাস্ট আমার সাথে করতে থাকো আমার সাথে, ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। যেমন ধরো আমরা এখানে 3টা টাইপের সিকিউ করব, তার ভিতরে হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করব। যেমন দেখো, প্রথমেই সিকিউ টাইপ 1 এর দিকে যদি আমরা যাই, সিকিউ টাইপ 1 এ প্রথমে আসবে হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেন। প্রয়োগমূলক কোশ্চেন মানে কি? গ নাম্বার কোশ্চেন 3 মার্কের জন্য যেগুলো আসে। সো 3 মার্কের জন্য যে সমস্ত গ নাম্বার কোশ্চেনগুলো আসে, এগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই আমাদের 2টা দৃশ্যকল্প দেয়া আছে। দৃশ্যকল্প 1 এ আমাদের দেখো একটা বিক্রিয়া দেয়া আছে। দৃশ্যকল্প 2 এ আমাদের একটা পাত্র আর একটা পাত্র দেয়া আছে, একটা এম পাত্র একটা এন পাত্র। এই 2টা দৃশ্যকল্প থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব আমরা এক জায়গায় করব। আমি আবার বলি, এই 2টা দৃশ্যকল্প থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব আমরা এক জায়গায় করব, এক ভিডিওতে। ওকে, এক জায়গাতে করব। দেখো কি কি টাইপের প্রশ্ন আসতে পারে একটু অ্যানালাইসিস করি। প্রথমেই 1 নাম্বার কোশ্চেনের ভিতরে দেখো বলা আছে উদ্দীপকের দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 মানে কি? A প্লাস বি মিলে বিক্রিয়া করে সি হয়েছে। দৃশ্যকল্প 1 এর এ এবং বি যথাক্রমে যদি কার্বন, এটা যদি কার্বন আর বি যদি আমার সালফার হয়, তাহলে উৎপাদ যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। উৎপাদ তখন কি হবে? কার্বন ডাইসালফাইড। এই কার্বন ডাইসালফাইডের একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। কার্বন ডাইসালফাইডের একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। তাহলে এইটা হচ্ছে একটা টাইপের প্রশ্ন। তাহলে এইটা গেল, এটা দেখো প্রচুর পরিমাণ বার বোর্ডে আসছে। এই সিমিলার টাইপের তোমার কার্বন এবং তোমার সালফার না দিয়ে কার্বন এবং অক্সিজেন দিতে পারে, অন্য যে কোনো বিক্রিয়া দিয়ে দিতে পারে, তার একটি অণুর ভর নির্ণয় করতে বলতে পারে। যারা আমার মাস্টার ক্লাস করছো এই চ্যাপ্টারের উপর এবং বেসিক দেখছো, বেসিক আমি ইচ অ্যান্ড এভরিথিং দেখাইছি। চলো আমরা আজকে এই জায়গাতে এই কোশ্চেনটা সলভ করব, একদম স্টাইলে করব, প্যারা হবে না। এবার দেখো 2 নম্বর প্রশ্ন দৃশ্যকল্প 2 থেকে নিছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। এখানে x এর যেই ভ্যালু সেটা বলে দেয়া আছে, y এর যে ভ্যালু সেটা বলে দেয়া আছে, p দ্রবণ কিসের সেটাও বলে দেয়া আছে। এই টোটালটা সম্পর্কে ইনফরমেশন দেয়া আছে। বলছে m পাত্রের দ্রবণে মোট অণু সংখ্যা নির্ণয় করতে। এই দ্রবণের ক্ষেত্রে অণু সংখ্যা নির্ণয় করতে বলছে, এটাও করা সম্ভব। এই দ্রবণের ক্ষেত্রে অণু সংখ্যা নির্ণয় করা সম্ভব। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আরেকটা প্রশ্ন। এবার দেখো এইটা থেকে কি কি আসতে পারে। এইটা থেকে তোমার হচ্ছে ভর সংখ্যা, একটি অণুর ভর সংখ্যা বের করা যেতে পারে। এটা থেকে অণু সংখ্যা বের করা যেতে পারে। এবার বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1, এই দৃশ্যকল্প 1 এ এ এবং বি যথাক্রমে কার্বন এবং অক্সিজেন যদি হয়, এটা যদি কার্বন এবং অক্সিজেন হয়, তাহলে উৎপাদ গ্যাসীয় যৌগটির প্রতি গ্রামে অণু সংখ্যা বের করো। তখন এখানে যেটা তৈরি হবে সেটার প্রতি গ্রামে অণু সংখ্যা বের করতে বলছে। এই 3 ধরনের প্রশ্ন তোমার এই চিত্রগুলা থেকে আসতে পারে, যেগুলো গ নম্বরে আসবে 3 মার্কের জন্য। সো এগুলো আমরা একটু ধীরে ধীরে সলভ করা শুরু করব। এগুলো একটু সলভ করা শুরু করি। প্রথমে 1 নাম্বারটা সলভে আসি। 1 নাম্বারটা সলভ আগে আমরা দেখব, যেভাবে দেয়া আছে। বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 এ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, তো প্রথমেই তুমি লিখবা দেওয়া আছে। সুন্দর করে লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে? a প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করছে, এবং দেয়াই আছে এ হচ্ছে কার্বন, বি হচ্ছে সালফার, তাহলে দুইটা মিলে বিক্রিয়া করে কার্বন ডাইসালফাইড তৈরি হবে। কারণ কার্বনের যোজনী 4, সালফারের যোজনী 2, কার্বন ডাইসালফাইড তৈরি হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। কার্বন ডাইসালফাইড যেটা তৈরি হলো, এখানে আমার বলছে যে উৎপাদ যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। একটি অণুর ভর মানে অণু সংখ্যা কত? একটা।
এই যৌগ যেটা আছে এইটার অনুসংখ্যা একটি, এটার ভর বের করতে বলছে। তো এখন লিখবা হচ্ছে আমরা জানি। কি জানো? তুমি মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে ভর নির্ণয়ের ফর্মুলা জানো W/M, আর অণু পরমাণু সংখ্যা নির্ণয়ের ফর্মুলা জানো হচ্ছে N/Na। এখানে আমাদের বলেই দিছে অনুসংখ্যা কত হবে, বলে দিছে না? বলে দিছে কত হবে, বলছে n = একটি, অনুসংখ্যা হবে হচ্ছে একটি। বের করতে হবে কি আমার ভর, কার্বন ডাইসালফাইড যেটা, এইটার জন্য আণবিক ভর কত, কার্বন ডাইসালফাইড CH2, এটার জন্য বের করার চেষ্টা করব। কার্বনের জন্য কার্বন 6 12, সালফারের জন্য 16 32 গুণ 2, দুইটা সালফার যেহেতু, তাহলে 64 আর 2 66, তোমার 32 দুগুণে কত আসবে 64, 12 প্লাস 64 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 7 আসে, 6 আর 1 7, 76 আসে। এবার তুমি এটা বের করবা কিভাবে, বের করবা তো ভর, একটি অণুর ভর নির্ণয় করতে বলছে, বের করবা W এর মান। তাহলে W = M × N/Na। এটা M এর ভ্যালু দেখো আমাদের দেয়া আছে হচ্ছে 76, উপরে n মানে কত একটা, নিচে na মানে কত 6.023 × 10⁻23। এটা ক্যালকুলেশন করলেই তোমার এখান থেকে, এটা ক্যালকুলেশন করলেই এখান থেকে ভ্যালু বের হয়ে যাবে। ওকে, সো এই ভ্যালুটা বের করবা, বের করে কমেন্ট করবা যে এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে কমেন্টে জানাবা, অ্যান্সার হবে এত, কমেন্টে জানাবা। ওকে, যারা করছো কমেন্টে জানাবা। তাহলে এটা এইভাবে করতে হবে, এইটুকু করে লাস্ট লাইনে তুমি লিখবা যে উৎপাদ যৌগ কার্বন ডাইসালফাইডের একটি অণুর ভর এত, এটা লিখবা, এত গ্রাম, এটা গ্রামে আসবে ডেফিনেটলি, ভর মানে গ্রামে আসবে। তো এইভাবে আমরা বের করব, এইটুকু নোট দিয়ে ক্যালকুলেশন করবা, 3 মার্ক তোমার কনফার্ম। পরে আসো, পরে বলছে কি দেখো, দৃশ্যকল্প 2 যেটা আছে, দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে, দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে x এর ভ্যালু দেয়া আছে, y এর ভ্যালু দেয়া আছে, p যৌগটি কি সেটাও বলে দেয়া আছে, m পাত্রের দ্রবণে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে, এটাও কয়েকবার আসছে। সো প্রথমেই তুমি যেটা করবা, দেওয়া আছে লিখবা, কি লিখবা, দেওয়া আছে। তো পাত্র যেহেতু দেয়া আছে, পাত্রটাই ভিজুয়ালাইজ করতে পারাটা বেটার। পাত্র দেয়া আছে, আমরা পাত্রটাই ভিজুয়ালাইজ করব। x এর জায়গায় বলে দেয়া আছে x ml, x এর জায়গায় 500, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে প্রথমে 500 ml। y এর জায়গায় দেখো 0.25, 0.25 কি আসলে মোলারিটি। p যে দ্রবণ সেটা কি দেয়া আছে, সোডিয়াম কার্বনেট Na2CO3, p দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। তো খেয়াল করে দেখো দেওয়া আছে এটা, এখন বলছে যে m দ্রবণে পাত্রে মোট পরমাণু সংখ্যা বের করো। ভাইয়া এইটা বের করতে গেলে আমাদের টোটাল যে সমস্ত ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেখো আমরা দুই ধরনের ফর্মুলা জানি, এক ধরনের ফর্মুলা জানি যে S = N/VL, এই ফর্মুলাটা জানি হচ্ছে আমরা মোলারিটির ফর্মুলা। এই মোলারিটির ফর্মুলা থেকে তুমি পরবর্তী লাইনে N = VL × S এটা লিখতে পারবা। আবার তুমি এই মোলের ফর্মুলা জানো N = W/M N/Na, এই টাইপের ফর্মুলাগুলো শিখছো। সো তুমি এখন যেটা করবা, যেহেতু আমার পরমাণু সংখ্যা জিজ্ঞেস করছে, এই সংখ্যার ফর্মুলার সাথে n আছে, আবার ঘনমাত্রা ফর্মুলার সাথেও n আছে, তাহলে দুইটাকে এক বানাই ফেলবা। দুইটাকে এক বানাই ফেললে খেয়াল করে দেখো N/Na = VL × S। VL মানে কি, আয়তন হচ্ছে আমার লিটারে। তো তুমি তখন সাইড নোট দিবা যে যেই ভ্যালুগুলা দেয়া আছে, এই দেয়া ভ্যালুগুলার মধ্যে আয়তন VL যখন আমি বের করব, উপরে আমার 500 ml, নিচে আমার লিটারে বানানোর জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 0.5L পাবো। ঘনমাত্রা S = এখানে আমি পাবো হচ্ছে 0.25 মোলারিটি। এইটুকু আমরা বুঝে গেছি। এখন আমরা এখান থেকে পরমাণু সংখ্যা কিভাবে বের করব, খুব সিম্পল। এখানে আমাদের টোটাল যেই পাত্রে দ্রবণ আছে, দ্রবণটা কিসের আসলে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট একটা অণু। তো আমরা জানি ক্যালকুলেশন করে অণু থেকে অণুই পাওয়া যায়। এখন সোডিয়াম কার্বনেট এই যৌগের মধ্যে মোট পরমাণু কতগুলো আছে,
মোট পরমাণু আছে হচ্ছে, ভালো করে খেয়াল করো, মোট পরমাণু আছে হচ্ছে 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে মোট পরমাণু আছে হচ্ছে 6। তার মানে এখানে মোট পরমাণু সংখ্যা x এর ভ্যালু হচ্ছে 6। তাহলে প্রথমে আমি অণু সংখ্যা বের করব, n অণু সংখ্যা যখন বের করব তখন এখানে VL এটা আড়াআড়ি গুণ হবে, VL এর জায়গায় খেয়াল করে দেখো 0.5, S এর জায়গায় 0.25 ইন্টু NA মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এ পর্যন্ত আসবে। এবার দেখো যখনই আমি n পরমাণু বের করব, আমরা একটা অণুর ভিতরে আবার পরমাণু পাইছি হচ্ছে 6টা, তাহলে পরমাণু বের করতে গেলে এই টোটাল সংখ্যাটার সাথে টোটাল সংখ্যা যেটা আছে এই টোটাল সংখ্যাটার সাথে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। পরমাণু সংখ্যা কত? 6, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। করলে এখান থেকে আমি পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এই জায়গাতে তুমি কি করবা? ক্যালকুলেটর ইউজ করবা, রেজাল্ট বের করবা এবং কমেন্টে আমাকে জানাবা যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে। বুঝতে পারছো? কমেন্ট করে আমাকে জানাবা যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে। তাহলে এইভাবেই তুমি যদি সুন্দর মতো লিখে করো এবং লাস্ট লাইনে উত্তরটা সবসময় লিখো, দেওয়া আছে পার্টটা ভালো করে লিখবা, ফর্মুলাগুলো ভালো করে বসাবা, আর লাস্ট লাইনে উত্তর যেটা আসবে সেই উত্তরটা সুন্দর করে লিখে আসবা, তাহলে তুমি ফুল মার্ক পাবা। উত্তরটা না লিখলে ফুল মার্ক কিন্তু পাবা না। উত্তরটা সুন্দর করে লিখে আসবা। ওকে, এটা মাথায় রাখবা যে উত্তরটা আমি আলাদা করে আবার লিখবো যে এটার অণু বা পরমাণু সংখ্যা, এই যেখানে যে লাইনটা লেখা আছে এই লাইনের উপর ডিপেন্ড করে লিখবা, তাহলে সুন্দর করে গোছায় যাবে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার আসো, বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 মানে ওই যে দেওয়া আছে, লিখো, প্রথমেই লিখো দেওয়া আছে। সো আমাদের দৃশ্যকল্প 1 যেটা আছে, একে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, a প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করছে, এটাই তো আমার দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে বলছে a এর জায়গায় আমরা কার্বন বসাবো, a এর জায়গায় আমরা কার্বন বসাবো, বি এর জায়গায় আমরা অক্সিজেন বসাবো। অক্সিজেন বসাইলে অক্সিজেন তো আর একা একা বসে না ভাই, অক্সিজেন গ্যাস আকারে বসে O2, এ বিক্রিয়া করে দুইটা মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আচ্ছা, করলো কার্বন ডাই অক্সাইড তৈরি। বলছে উৎপাদ যে মৌলটা আছে, উৎপাদ যে মৌলটা আছে এটা তো গ্যাসীয়, এই গ্যাস মৌলের প্রতি গ্রামে অণু সংখ্যা কত, মানে এখানে আমার 1 গ্রামে কতগুলো অণু আছে সেটা বের করতে হবে। দেখো এটা একটা অণু, আমার বেরও করতে বলছে অণু সংখ্যা, তার মানে আমার কোনো কিছুতে কনভার্ট করা লাগছে না। এবার আমি কিভাবে বের করব? আমরা জানি যদি ভর দেয়া থাকে তখন ফর্মুলা কি আসে, প্রথমেই লিখবা আমরা জানি যদি ভর দেয়া থাকে তখন ফর্মুলা আসে হচ্ছে W/m। আচ্ছা, এবার সংখ্যার জন্য ফর্মুলা কি? ভাই সংখ্যার জন্য ফর্মুলা হচ্ছে n/na, যেহেতু আমার অনুসংখ্যা জিজ্ঞেস করছে তাহলে n/na হবে। এবার খেয়াল করো n is equals to, তখন আমি আর গুণ করলে W/m into na। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে যেই ভর দেয়া থাকবে সেটা W, আর যেই সংখ্যা দেয়া থাকবে বা বের করতে হবে সেটা হচ্ছে আমার n। এবার আমি পরবর্তী লাইনে যদি ভ্যালু বসাই তাহলে n is equals to W এর ভ্যালু বসাও উপরে 1 গ্রাম, কার জন্য বের করতেছি আমরা? কার্বন ডাই অক্সাইডের জন্য। কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর 44, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি রেজাল্ট পেয়ে যাবা। রেজাল্টটা অবশ্যই বের করবা, বের করে আমাকে কমেন্টে জানাবা যে এটার রেজাল্ট কত আসে, এতটি অণু। ঠিক আছে, যদি অনেকগুলা উত্তর হয়ে যায় তখন লিখতে পারো যে মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের CQ1 এর ভিতরে প্রয়োগমূলক, তার উত্তর হচ্ছে, তার আবার কোশ্চেন 3 তারপর অ্যান্সার, তো উপরে হচ্ছে তুমি লিখবা তারপর অ্যান্সার লিখবা। আমি তো সব করে দিছি, জাস্ট ক্যালকুলেটরে বসাইতে হবে, ক্যালকুলেটর বসালেই তুমি হয়ে যাবা। আমাদের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কমেন্ট করে না, কমেন্ট না করার জন্য আমাদের ভিডিওগুলোর রিচ কমে। তো তোমরা যদি অনেক বেশি কমেন্ট করো তাহলে আমাদের ভিডিওগুলোর রিচ অনেক ভালো আসবে। তো কমেন্ট করবা, অনেক কমেন্ট করবা, আমাদের সাথে অনেক কমেন্ট করবা। আচ্ছা ভাই, এবার আসো, দেখো CQ1 এর উচ্চতর দক্ষতা মানে 4 মার্কের প্রশ্ন কি আছে। 4 মার্ক যেটা আছে, এই 4 মার্কের কি আছে এটা একটু দেখার চেষ্টা করি। CQ1 এ দেখো 4 মার্কের প্রথমেই আমরা দেখি এই যে কেস যেগুলো আছে, দৃশ্যকল্প বা উদ্দীপক সেটা আগের মতোই আছে। এখন এই জায়গাতে দৃশ্যকল্পের ভিতরে
প্রশ্ন দেয়া আছে দুইটা, এটা 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন অনেকবার আসছে, 2 নম্বর প্রশ্ন একবার আসছে। একটু দেখার চেষ্টা করি এটা কিভাবে সলভ করতে হবে। বলছে x এর ভ্যালু দেয়া আছে, y এর ভ্যালু দেয়া আছে, p যোগ ওটা বলে দেয়া আছে, m এবং n দুইটা দ্রবণকে, দেখো এইটা m দ্রবণ, এটা n দ্রবণ, দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায় ব্যাখ্যা করো। তার মানে m দ্রবণ এবং n দ্রবণ, দুইটা দ্রবণকে আমরা মিশ্রিত করব, করার পর দুইটা দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায় সেটা মিশ্রিত বের করতে হবে। যেহেতু 4 মার্কের প্রশ্ন এটা, তার মানে এক ধাপে হবে না, তুমি কোনোভাবেই এক ধাপে বের করতে পারবে না। কারণ কি, এখানে দুইটা বিক্রিয়ক আছে, প্রথম বিক্রিয়ককে ধরে ক্যালকুলেশন করলে উৎপাদ একরকম আসবে, দ্বিতীয় বিক্রিয়ককে ধরে ক্যালকুলেশন করলে উৎপাদ আরেক রকম আসবে। তখন তোমাকে লিমিটিং বিক্রিয়কের যেই শর্ত আছে সেইটা দিয়ে কোনটা কারেক্ট অ্যান্সার সেটা যাচাই করতে হবে। প্রথম বিক্রিয়ক দিয়ে যদি পরিমাণ কম আসে আর দ্বিতীয় বিক্রিয়ক দিয়ে যদি পরিমাণ বেশি আসে, তাহলে যেটা থেকে পরিমাণ কম হবে সেটা লিমিটিং বিক্রিয়ক, মানে সেটা আগে শেষ হয়ে যায়। যেটা থেকে পরিমাণ কম হবে সেটা লিমিটিং বিক্রিয়ক, সেটা আগে শেষ হয়ে যায়। সো এইভাবে দুইটা থেকেই উৎপাদ বের করবা, বের করে তারপরে ডিসিশন দিবা যে কোনটা হবে। এখানে মাস্ট লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা তোমাকে বলতে হবে, বলে তারপরে কারেক্ট আনসারটা যাচাই করে দেখাতে হবে। তুমি যদি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা না বলো তাহলে তোমার কারেক্ট আনসার তুমি জানো না এটা বলেই গণ্য করা হবে। সো লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা যাচাই করে দেয়া মাস্ট। আচ্ছা, এবার আসো আমরা একটু পরে দেখার চেষ্টা করি, এই পর্যন্ত যদি বুঝতে পারি। বলছে দেখো উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ এ এবং বি এই দুইটা দেয়া হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আমরা জানি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। তো উৎপাদ তৈরি হয়েছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জন্য 10 গ্রাম আর অক্সিজেনের জন্য 10 গ্রাম, দুইটার অনুসংখ্যা সমান হবে কিনা। তার মানে অ্যামোনিয়ার জন্য 10 গ্রাম আর অক্সিজেনের জন্য 10 গ্রাম, দুইটার জন্য আলাদা আলাদাভাবে অনুসংখ্যা বের করতে হবে, করে যাচাই করতে হবে সমান নাকি অসমান। তার মানে কি, এটাও আমার 2 স্টেপের ম্যাথ। তো যখনই আমার ঘ নম্বরের প্রশ্ন আসবে তখন 2 স্টেপের ম্যাথ হবে, এক স্টেপে হবে না, 2 স্টেপের ম্যাথ হবে, দুইটা আলাদা আলাদা স্টেপ হবে। দুইবার আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর দেখো 4 নাম্বার প্রশ্নে সবসময় বিশ্লেষণ করো, সিদ্ধান্ত দাও, মতামত দাও, যুক্তি দাও। দেখো এভাবে বলছে, বিশ্লেষণ করো, মতামত দাও, যুক্তি দাও, এভাবে বলছে। তো তখন এগুলাই লাস্ট লাইনে তোমার মতামত বা যুক্তি দেওয়ার জন্য 1 মার্ক বরাদ্দ থাকে। তুমি ফুলটা ম্যাথ করছো বাট লাস্ট লাইনে যে যুক্তি বা মতামত দাও নাই, তুমি কিন্তু 1 মার্ক কম পাবা। তো ঘ নম্বর প্রশ্ন সবসময় অ্যান্সার করতে গেলে লাস্ট লাইনে যে যুক্তি, পরামর্শ, মতামত এগুলো তোমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন আমরা বুঝলাম। এবার আসো প্রশ্নের পর আমরা সলভ করা শুরু করি। প্রথমে আসো, আমাদের এখানে বলছে দুইটা দ্রবণকে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। তো প্রথমে আমরা দুইটা দ্রবণকে মিশ্রিত করে দেখি, আমরা প্রথমে পাত্র এম নিই। তো পাত্র এম এইটা নিয়ে আগে কাজ করব। পাত্র এম যেটা আছে এই পাত্রের ভিতরে যদি আমরা তাকাই, এই পাত্রের ভিতরে x এর ভ্যালু 500 ml দেয়া আছে, নিলাম। y এর ভ্যালু 0.25 মোলারিটি এটা দেয়া আছে, এটা হচ্ছে ঘনমাত্রা, নিলাম। p মানে দেয়া আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এবার যদি আমি পাত্র m এর পরিবর্তে n নিই, পাত্র n এইটা নিই, পাত্র n এর দিকে তাকাও, এখানে আমাদের 700 ml, 0.325 HCl, এটা এত মোলারিটি HCl, এগুলো দেয়া আছে। এখন দুইটা পাত্রকে মিশ্রিত করতে হবে, মিশ্রিত করলে আমার বিক্রিয়া হবে। তাহলে মিশ্রিত করলে আমাদের এখানে সোডিয়াম কার্বনেট এবং HCl দুইটা বিক্রিয়া করবে। সোডিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড এখান থেকে আলাদা হয়ে যায়, সাথে আমাদের এখান থেকে পানি আলাদা হয়। এখন আমাদের জিজ্ঞেস করছে যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। গ্যাস বলতে কোনটা বুঝাইছে? কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বুঝাইছে। এখন যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, আমাদের এখানে সোডিয়াম আছে 2টা, খেয়াল করে দেখো সোডিয়াম আছে 2টা, এখানে সোডিয়াম একটা, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। করলাম 2 দিয়ে গুণ। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন 2টা, তাহলে
এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন দুইটা, এখানে 2 দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে। এবার আমি একটু অক্সিজেন মিলাবো, এখানে 2টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, 3টে অক্সিজেন, এখানেও 3টে অক্সিজেন, বাকি সব মিলে গেছে, মানে এই ইকুয়েশন সমতা হয়ে গেছে। এখন ভাইয়া আমাদের 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে যে প্রথম বিক্রিয়ক দিয়ে উৎপাদের পরিমাণ হিসাব করা, দ্বিতীয় বিক্রিয়ক দিয়ে উৎপাদের পরিমাণ হিসাব করা। তো প্রথমে এই 2টা দিয়ে হিসাব করার জন্য আগে আমাদের সহগ অনুপাত সূত্র লিখতে হবে। তো তুমি লিখবা যে সহগ অনুপাত সূত্র অনুসারে, সহগ অনুপাত সূত্র অনুসারে, এটা লিখতে পারলে তোমার ক্যালকুলেশন ইজি। প্রথমে তুমি লিখবা সহগ অনুপাত সূত্র অনুসারে। আচ্ছা, সহগ অনুপাত সূত্র অনুসারে কি হবে? প্রথম কথা হচ্ছে n অফ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের মোল ডিভাইডেড বাই তার আগের সংখ্যা, আগের সংখ্যা কত 1, ইজ ইকুয়াল টু n অফ HCl, মানে HCl এর মোল ডিভাইডেড বাই তার আগের সংখ্যা, আগের সংখ্যা কত 2। 2টা বিক্রিয়কের সাথে আমার শুধু একটাই উৎপাদ নেওয়া লাগবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার মানে n অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। এটাই হচ্ছে আমাদের এই জায়গার কি বলতো, টোটাল এই জায়গার সূত্র। এইটা ব্যবহার করে এখন আমরা টোটাল জিনিসটা সলভ করব। টোটাল জিনিসটা সলভের জন্য প্রথম বিক্রিয়কের সাথে একটা উৎপাদের একবার সম্পর্ক নেওয়া লাগবে, দ্বিতীয় বিক্রিয়কের সাথে উৎপাদের একবার সম্পর্ক নেওয়া লাগবে, এই দুইবার। তো এর জন্য আমি একটা এক্সট্রা পেজ নিলাম। এই পেজে এখন আমরা দুই ভাগে সলভ করব। তো 2 ভাগে সলভ করলে খেয়াল করে দেখো, প্রথম ভাগে আসো। প্রথম ভাগে n অফ সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু n অফ কার্বন ডাই অক্সাইড, এটার নিচে 1, এটার নিচে 1। আচ্ছা, n অফ HCl ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু n অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1, দুইটাই নিছি। এখন আমাদের টার্গেট হচ্ছে উৎপাদের পরিমাণ বের করা। উৎপাদের পরিমাণ 2 ভাবে বের করা, একবার প্রথম বিক্রিয়ক দিয়ে, একবার দ্বিতীয় বিক্রিয়ক দিয়ে। উৎপাদের পরিমাণ বের করার জন্য শর্ত কি আছে দেখো, এসটিপিতে শর্ত দেয়া আছে কি, শর্ত দেয়া আছে প্রমাণ অবস্থায়, মানে এসটিপিতে, এসটিপিতে আয়তন বের করতে হবে। আচ্ছা, এসটিপিতে আয়তন বের করতে যে এটাও আমার ঘনমাত্রা দিয়ে বের করা লাগবে, এটাও আমার ঘনমাত্রা দিয়ে বের করা লাগবে। আচ্ছা ভাই খেয়াল করো, সোডিয়াম কার্বনেট এইটার জন্য আমি যদি n কে ভাঙি, n ইকুয়ালস টু VS হয়, V হচ্ছে লিটারে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের আয়তন VL ডিভাইডেড বাই 22.4 লিটার। আচ্ছা, এখানে যেই লিটারটা, এটা কার জন্য? সোডিয়াম কার্বনেটের জন্য। এটার জন্য আয়তন দেখো 500 ml দেয়া আছে, 500 ml দেয়া থাকলে এটার আয়তন আমরা জানি 0.5 লিটার হবে, আগে এটার ক্যালকুলেশন আমরা দেখায় আসছি। ঘনমাত্রা 0.25 এটা আসে, আর গুণ করলে এখানে 22.4 লিটার ইজ ইকুয়ালস টু VL হয়। পরবর্তী লাইনে VL ইজ ইকুয়ালস টু টোটাল মিলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে। আচ্ছা, ক্যালকুলেটর এখানে নাই, যেহেতু এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখন আমার ক্যালকুলেটরটা মাস্ট। আমি একটু ক্যালকুলেটরটা দিতে বলি, আমাকে ক্যালকুলেটর দিও তো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে প্রথম কেস। দ্বিতীয় কেসে আসবো। দ্বিতীয় কেসটা সলভ করতে গেলে প্রথম কথা আমাদের এই হাফটাকে আলাদা করে নিতে হবে। n ইজ ইকুয়ালস টু ভাঙলে আমরা VS পাই, n ইজ ইকুয়ালস টু ভাঙলে আমরা কি পাই? VS পাই। দেখো এখানে V 700 ml, S হচ্ছে 0.325। 700 ml কে 1000 দিয়ে ভাগ করলে 0.7 লিটার আসে। ঘনমাত্রা হচ্ছে 0.325, লিখে ফেললাম। ইজ ইকুয়ালস টু এখানে আমাদের VL ডিভাইডেড বাই 22.4 লিটার। পরবর্তী ধাপে আর গুণ করলে VL ইজ ইকুয়ালস টু 22.4, 0.7, 0.325 ডিভাইডেড বাই 2। এটাও এখন আমরা ক্যালকুলেশন করতে পারবো, দুইটারই আয়তন আমরা পেয়ে যাচ্ছি। একটা দেখো 0.5, 0.25 ইন্টু 22.4, ক্যালকুলেশন করলে এখানে দেখো 2.8 লিটার আসে। লিটারে ক্যালকুলেশন করছি, এখানে ক্যালকুলেশন করো 22.4, 0.7 ইন্টু 0.325 ডিভাইডেড বাই 2, টোটাল মিলে বসাও, বসালে দেখো 2.548 লিটার। তো একটাই দেখো পরিমাণে কম আসতেছে আমার, একটাই দেখো পরিমাণে কম আসতেছে, আর একটাই দেখো পরিমাণে বেশি আসতেছে। যেইটাই পরিমাণে কম আসতেছে তার জন্য যে বিক্রিয়ক হবে সেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে। এখন তুমি এখানে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট দিবা, বলবা যে বিক্রিয়ায়, আগে সংজ্ঞা লিখে নিবা, বিক্রিয়ায় যে
বিক্রিয়ক আগে শেষ হয়, যে বিক্রিয়ক আগে শেষ হয় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক বলে, তা আমরা এটা জানি। আচ্ছা, তো যেই বিক্রিয়কের জন্য কম উৎপাদ হবে সেই বিক্রিয়কই আগে শেষ হবে, তাহলে সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়কের জন্য যেই উৎপাদ হচ্ছে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এখানে লিমিটিং বিক্রিয়ক দেখেই বোঝা যাচ্ছে, এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলতো? HCl। তাহলে উৎপাদ গ্যাস হবে কত লিটার? দেখো 2.58 লিটার। বুঝতে পারছো? উৎপাদ গ্যাস হবে কত? 2.58 লিটার। এভাবে ধাপে 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 তুমি ম্যাথগুলা সলভ করে ফেলবা। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে করলাম, এখানে কিভাবে করলাম? এটা হচ্ছে ফর্মুলা দিয়ে। তুমি চাইলে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ঐকিক নিয়ম তোমাদেরকে সাজেস্ট করব না। কেন ঐকিক নিয়ম সাজেস্ট করব না? ঐকিক নিয়ম সাজেস্ট এই কারণে করব না, ঐকিক নিয়মে সব ম্যাথ তুমি চিন্তা করতে পারবে না। ঐকিক নিয়মে সব ম্যাথ চিন্তা করে একদম 100-এ 100 মেলানোটা অনেক টাফ হয়ে যায়। তো ঐকিক নিয়মে 100-এ 100 মেলানোটা টাফ হয়ে যায়। সো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি এভাবে যদি লিখে লিখে একদম A to Z করে ফেলতে পারো, এভাবে লিখে লিখে A to Z করে ফেলতে পারো, তাহলে তুমি ফুল মার্ক পাবা। তুমি এভাবে চিন্তা করো না যে ভাইয়া এটা তো পুরা ফর্মুলা দিয়ে এইসব ফর্মুলা তোমার বইতে আছে, টেস্ট পেপার এভাবে সলভ করা আছে। সো ফর্মুলা বইতে থাকলে, টেস্ট পেপারে সলভ করা থাকলে এটা নিয়ে কোনোই প্যারা হবে না, কোনোই প্যারা হবে না, ঠিক আছে? সো টিচাররা ফুল মার্ক দিবে, দিয়ে আসছে, সো কোনো প্যারা নাই। আচ্ছা, এবার আসো আমরা একটু পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা কি আছে একটু দেখি। পরের কোশ্চেনটা বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 1, সেখানে A আর B এর কথা বলে দেয়া আছে। সো দৃশ্যকল্প 1 এ দেওয়া কি আছে একটু দেখি। দেওয়া আছে, আমরা একটু দৃশ্যকল্প 1 এর দিকে যাই। A প্লাস B দুইটা মিলে আমার C তৈরি করছে। A আর B এর কথা বলে দেয়া আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, NH3। এবার এই অ্যামোনিয়ার জন্য আমার বলে দিছে যে অ্যামোনিয়ার জন্য মানে উৎপাদটার জন্য 10 গ্রাম এর জন্য অনুসংখ্যা বের করো, আর 10 গ্রাম অক্সিজেনের জন্য অনুসংখ্যা বের করো। তার মানে আমার প্রশ্ন অনুযায়ী দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে এখন লিখবা, এখন 10 গ্রাম NH3 এর জন্য অনুসংখ্যা নির্ণয় করতে হবে। অনুসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 10 গ্রাম অক্সিজেনের জন্য অনুসংখ্যা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রথম। এই 10 গ্রাম অ্যামোনিয়ার জন্য। তাহলে অনুসংখ্যা বের করার জন্য ফর্মুলা কি? আমরা জানি সংখ্যা বের করার জন্য ফর্মুলা হচ্ছে N/Na। যদি আমার ভর দেয়া থাকে তখন ফর্মুলা হচ্ছে W/M। যেহেতু যেই সংখ্যা বের করতে হবে ওটা হচ্ছে N দিয়ে বোঝায়, আর গুণ করলে W/M × Na এটা আসে। সো পরবর্তী লাইনে আমি এখানে যদি ফর্মুলার ম্যাথগুলার ভ্যালু বসাই, উপরে যেই ভর দেয়া আছে সেটা 10 গ্রাম, অ্যামোনিয়ার জন্য আণবিক ভর হচ্ছে 17, Na এটার ভ্যালু 6.023 × 10⁻23। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে বের হয়ে যাবে। উপরে বসাবা 10, নিচে বসাবা 17 × 6.023 × 10⁻23। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট কত আসবে? 3.54 × 10⁻23। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন, এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। তাহলে এটা কি? এটা হচ্ছে 10 গ্রাম অ্যামোনিয়ার জন্য। এরপরে আমাদের পরের অংশ যদি করতে হয় তাহলে 10 গ্রাম অক্সিজেনের জন্য করতে হবে, এবং শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত নিতে হবে সমান হবে কিনা। আচ্ছা, এবার লিখবা, এখন কি লিখবা?
যেহেতু আমার 10 গ্রাম অক্সিজেনের জন্য বের করা লাগবে, লিখবা 10 গ্রাম অক্সিজেন এর জন্য অণু সংখ্যা নির্ণয়। আচ্ছা, এবার খেয়াল করো, অণু সংখ্যা নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই na ইজ ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m। তাহলে ভাঙলে যখনই তুমি n এর ভ্যালু নিবা আর গুণ করলে na ইন্টু w ডিভাইডেড বাই m এটা আসে। n এর ভ্যালু কত? 6.023 ইন্টু 10⁻23, উপরে w, w এর ভ্যালু কত? 10 গ্রাম, নিচে m, m এর ভ্যালু কত? অক্সিজেনের জন্য 32। তো তুমি এখানে সাইড নোট দিতে পারো চাইলে। সাইড নোট কি দিতে পারো? যে গিভেন বা দেওয়া আছে, গিভেন দেওয়া আছে কি w ইজ ইকুয়ালস টু 10 গ্রাম, ওকে, m ইজ ইকুয়ালস টু কত? 32 গ্রাম। এগুলা তুমি সাইড নোট দিয়ে দিতে পারো। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তোমার সংখ্যাটা বের করা লাগবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি, আগের সংখ্যার এই সংখ্যা কি সেম? 10/17 আর এখানে হচ্ছে 10/32, সাথে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে দুইটা তো সমান না। তাহলে লাস্ট লাইনে তোমাকে সিদ্ধান্ত নিয়ে দেখাতে হবে যে গাণিতিকভাবে দেখানো হলো যে অনুসংখ্যা সমান হবে না। তাহলে লিখবা কি? গাণিতিকভাবে দেখানো হলো যে অনুসংখ্যা সমান হবে না। এই লাস্ট লাইনটা লেখার জন্য কিন্তু 1 মার্ক, এই লাইনটা না লিখলেই 1 মার্ক পাবা না। লাস্ট লাইনটা লেখার জন্য 1 মার্ক, এই লাইনটা না লিখলে এই 1 মার্ক পাবা না। সো একটু ভেবে চিন্তে কাজ, একটু ভেবে চিন্তে কাজ। লাস্ট লাইনটা লেখার জন্যই 1 মার্ক, সো এটা না লিখলে তুমি পাবা না 1 মার্ক, ওকে? সো এটা মাথায় রাখবা, এটা মাথায় রেখে তারপরে আগাতে হবে। আচ্ছা, এবার আসো পরবর্তীতে আসি সিকিউ 2-তে। এতক্ষণ আমরা একটা টাইপ দেখলাম, একটা টাইপ। তাহলে একটা টাইপের ম্যাথ হচ্ছে এরকম যে আমাদের সহগুণুপাত সূত্র ব্যবহার করতে হতে পারে, একই যৌগের মধ্যে অণু, পরমাণু সংখ্যা, আয়তন এগুলা বের করা লাগতে পারে। সো আগে সব ধরনের কোশ্চেনগুলো আমি সলভ করাইছি। এখন আমাদের আরেকটা টাইপ হচ্ছে এ পাত্র দেয়া আছে, বি পাত্র দেয়া আছে। এ পাত্রের মধ্যে পি গ্রাম এবং এম দ্রবণ দেয়া আছে, কিউ গ্রাম এবং এন দ্রবণ দেয়া আছে। মানে এটা কিসের দ্রবণ সেটা আলাদাভাবে বলা থাকবে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এটা সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। আচ্ছা, এখানে ভর দেয়া থাকবে। মাঝখানে দেখো দুইটা দ্রবণের জন্যই আয়তন দেয়া আছে, xml, এটা কি? এটা হচ্ছে আয়তন। তাহলে এটা হচ্ছে w, এটা হচ্ছে w, এটা হচ্ছে তোমার আণবিক ভর পাবো আমরা এখান থেকে আমরা আণবিক ভর পাবো, এখান থেকে আমরা v পাবো। আচ্ছা, এবার বলছে দেখো 1 নাম্বার যে কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনে আমার p এর ভ্যালু বলে দেয়া আছে। ওখানে দেখো প্রথম পাত্রে x এর ভ্যালু বলে দেয়া আছে, মানে মাঝখানে দ্রবণ। m এর ভ্যালু বলে দেয়া আছে, মানে এখানে ভর কোনটা বা দ্রবণ কোনটা বলে দেয়া আছে। মোলারিটি বের করতে হবে। মোলারিটির ফর্মুলা কি আমরা জানি। মোলারিটি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ভাইয়া, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। দেখো কতবার আসছে, দেখো প্রত্যেকটা জায়গায় মোলারিটি থেকে প্রশ্ন আসছে। সো মোলারিটি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তোমাকে মোলারিটি থেকে প্রশ্ন আসলে মাস্ট পারতে হবে। এরপরে আসো 2 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই। পি এর ভ্যালু দেয়া আছে ওই জায়গায়, কিউ এর ভ্যালু দেয়া আছে, এক্স এর ভ্যালু দেয়া আছে, এটা হচ্ছে প্রথম দ্রবণ। এম এবং এন দ্রবণ দুটি যথাক্রমে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড হলে এ বি কোন পাত্রের দ্রবণের মধ্যে ঘনমাত্রা সর্বাধিক হবে। তার মানে এই পাত্র আর এই পাত্র, দুইটা পাত্রের জন্যই ঘনমাত্রা বের করা লাগবে। কোন পাত্রের দ্রবণের জন্য ঘনমাত্রা সর্বাধিক হবে সেটা বের করতে হবে। তাহলে একটা টাইপের কোশ্চেন হচ্ছে এটা, আরেকটা টাইপের কোশ্চেন হচ্ছে এটা। দুইটা টাইপের কোশ্চেনে আসবে এখন আমরা সলিউশনে। প্রথমে 1 নাম্বার কোশ্চেনের দিকে আসি। এটা সলভ করব কিভাবে? দেখো 1 নাম্বার কোশ্চেন পুরাটাই এ পাত্র কেন্দ্রিক, এ পাত্র কেন্দ্রিক। তো এ পাত্রের ঘনমাত্রা বের করতে হবে। তো তুমি এটা সলভ করার সময় প্রথমেই লিখবা আমরা জানি। সলভ করার সময় প্রথমেই লিখবা আমরা জানি। আচ্ছা, আমরা জানি লেখার পর এখানে ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে S is equals to 1000 W divided by MV ml। আচ্ছা, এই টাইপের ম্যাথ, বিশেষ করে মোলারিটির ম্যাথগুলো করতে যে সাইডে সাইড নোট দিবা। এখানে লিখবা এখানে, এই সাইডটাতে লিখবা এখানে, খাতার ভিতরে লেখার পর এবার ভ্যালুগুলা বসাবা। দেখো এখানে p মানে ভর দেয়া আছে, তো W is equals to P is equals to কত দেয়া আছে দেখো
2.84 গ্রাম ভর। আচ্ছা এক্স মানে আয়তন, মানে ভি এম এল, এইটাতে আয়তন কত দেয়া আছে এক্স, এম এল এ কত দেয়া আছে এক্স ইজ ইকুয়ালস টু 100 ml। আচ্ছা বসাই দিলাম। এম এর যেটা এম যেই দ্রবণ, দ্রবণের নাম হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের জন্য আণবিক ভর, সোডিয়াম সালফেট এটার জন্য আণবিক ভর আমাদের বের করা লাগবে। আচ্ছা সোডিয়ামের জন্য আমরা জানি হচ্ছে 11 23, 23 গুণ 2 হবে, সালফার 16 32, অক্সিজেন 8 16 গুণ 4, টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখানে তুমি আণবিক ভর পেয়ে যাবে। সোডিয়াম সালফেটের আণবিক ভর অনেকেরই মুখস্থ থাকবে না, আমারও মুখস্থ নাই এখন। সো এটা আমরা জাস্ট একটু সিস্টেম অনুযায়ী বের করে 142 পাইলাম। এবার আমরা এই ভ্যালুগুলা বসাবো। দেখো প্রথমে 1000 বসালাম, তারপরে ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া আছে 2.84 এটা বসালাম, এম এর ভ্যালু 142 এটা বসালাম, ভি এর ভ্যালু 100 ml এটা বসালাম। এবার আমরা কি করব, ক্যালকুলেটরে জাস্ট ভগ্নাংশ নিব, নিয়ে হিসাব করব। 1000 2.84 ডিভাইডেড বাই 142 ইন্টু 100, দেখো রেজাল্ট আসছে কত 0.2 মোলারিটি, 0.2 মোলারিটি। তাহলে দেখো এ পাত্রের ঘনমাত্রা বের করতে বলছে, এটা পেয়ে গেছি। লাস্ট লাইনে সিদ্ধান্ত লিখে দিবা যে এ পাত্রের ঘনমাত্রা এত মোলারিটি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এইটুকু করলেই তুমি এখান থেকে ফুল 3 মার্ক পেয়ে যাচ্ছ। সবসময় বলছি, আগেও বলছি, সিকিউ লেখার সময় লাস্ট লাইনে উত্তরটা আলাদা করে লিখবা। অনেক ক্ষেত্রে টিচার শুধুমাত্র উত্তরটাই দেখে, যে উত্তরটা তুমি লিখছো কিনা, লিখলে ফুল মার্ক দিয়ে দেয়। উপরের অনেক কিছু দেখেও না, শুধু উত্তরটা মেলায়, উত্তরটা আলাদা করে লিখবা। আচ্ছা এবার আসো 2 নাম্বার প্রশ্নের দিকে আসি। 2 নাম্বার প্রশ্নে আমাদের এ পাত্র এবং বি পাত্র উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক, হ্যাঁ এ ও বি পাত্রের কোন পাত্রের দ্রবণে ঘনমাত্রা সর্বাধিক হবে সেটা বের করতে বলছে। সো দুইটা পাত্রই আমাদের একটু ক্যালকুলেশন করে দেখা লাগবে, দুইটা পাত্রের কোনটার ঘনমাত্রা সর্বাধিক হবে সেটা আমাদের বের করতে হবে। তো ভাইয়া ভালো করে খেয়াল করো, আগে যখন আমরা পি নিয়েছিলাম তখন আমাদের একরকম ইনফরমেশন ছিল, এখন আমাদের আরেক রকম ইনফরমেশন। তাহলে দুইটা পাত্রের জন্যই আমরা এখন দুইটা আলাদা আলাদা হিসাব করব। প্রথমে আমি এ পাত্র নিব, উপরে সলভের ভিতরে প্রথমে লিখব এ পাত্র, এই সাইডে কি লিখব, এই সাইডে লিখব হচ্ছে বি পাত্র। দুইটাই আমার ঘনমাত্রা বের করা লাগবে। তো ঘনমাত্রা বের করতে গেলে এখানে সাইড নোট দিব 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এম এল। সো এই জায়গাতে সাইড নোট দিলাম। সাইড নোটে দেখো এ পাত্রে ডাব্লিউ এর পরিমাণ হচ্ছে পি, পি এর ভ্যালু দেখো এখানে 30 গ্রাম লেখা আছে, দিলাম। এ পাত্রে এম হচ্ছে আমার আলাদা একটা দ্রবণ, তো এখানে দেখো এম এর ভ্যালু বলা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা নিব। আমরা জানি পটাশিয়াম 19 39, অক্সিজেন 8 16, এখানে হাইড্রোজেন 1, তাহলে টোটাল মিলে আমার রেজাল্ট আসবে 56। আচ্ছা ভাই এ পর্যন্ত বুঝলাম। এ পাত্রের দ্রবণ হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু আমার দুইটার জন্যই সেম ভ্যালু দেয়া আছে 500, তাহলে আয়তন যেটা আছে সেটা হচ্ছে আমার 500 ml। আচ্ছা এবার এইটা ব্যবহার করে আমাদের রেজাল্ট বের করা লাগবে। প্রথমে 1000 নিলাম, তারপরে ডাব্লিউ এর ভ্যালু 30 গ্রাম নিলাম, এরপর এম এর ভ্যালু 56 নিলাম, নিচে আমরা ভি এর ভ্যালু 500 ml নিলাম। ক্যালকুলেশন করে দেখি, দেখো প্রথমে আমরা 1000, তারপরে আমরা 30 বসাবো, ডিভাইডেড বাই 56 ইন্টু 500 এটা বসাবো। ক্যালকুলেশন করলে 1.07 মোলারিটি আসে। এবার আসো বি পাত্রের ক্ষেত্রে। বি পাত্রের ক্ষেত্রেও সেম ফর্মুলা, প্রথমে ফর্মুলা লিখে নিলাম 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এম এল। খেয়াল করে দেখো এখানেও আমাদের সেম ভাবে সাইড নোট দেওয়া যাবে। বি পাত্রের জন্য তোমার ভর দেয়া আছে কিউ, কিউ এর ভ্যালু আমার এখানে বলে দেয়া আছে দেখো 15 গ্রাম, বসাই দিলাম 15 গ্রাম। এরপর আণবিক ভর এম যেটা, এটা বের করা লাগবে। এন হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটার ভ্যালু কত 98 গ্রাম, ক্যালকুলেশন করো 98 গ্রাম আসবে। VML এটা তো এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে দুইটার জন্যই সেম, তাহলে সেটা কত 500 ml, এটা বসাই দিলাম 500 ml বসাই দিলাম। এখন আমরা ভ্যালুগুলা যদি বসাই, প্রথমে 1000 নিব, তারপরে ডাব্লিউ কত 15 গ্রাম, তারপরে দেখো এম নিব, এম কত 98 VML এটা কত 500। আচ্ছা এই টোটাল মিলে ক্যালকুলেশন যদি করি 1000 ইন্টু 15
ডিভাইডেড বাই 98 ইন্টু 500, ক্যালকুলেশন করলে দেখো 0.30 মোলারিটি। তাহলে এ এবং বি পাত্রের মধ্যে এ পাত্র হচ্ছে 1.07, তাহলে এ পাত্রের ঘনমাত্রা সর্বাধিক। লাস্ট লাইনে তুমি লিখে দিবা এ এবং বি পাত্রের মধ্যে এ পাত্রের ঘনমাত্রা সর্বাধিক, তাহলে লাস্টে একটা সিদ্ধান্ত লাইন লিখে দিবা, দিলেই শেষ। বোঝাইতে পারছি? সিম্পল জিনিস না? সিম্পল জিনিস। আচ্ছা আসো, এবার আসো এখান থেকে 4 মার্কের প্রশ্ন কি আসতে পারে, মানে এই চিত্র থেকে 4 মার্কের প্রশ্ন কি আসতে পারে? উচ্চতর দক্ষতা 4 মার্কের প্রশ্ন কি আসতে পারে? ডেফিনেটলি 4 মার্কের প্রশ্ন মানেই 2 স্টেপে ম্যাথ করতে হবে, একবারে হবে না। তো আসো প্রথম কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস করি। বলছে এম যৌগটি, এম যৌগটি, এম যৌগ মানে কি? এম যৌগ মানে হচ্ছে এটা এই সাইডের এম দ্রবণ, গ্লুকোজ হলে, গ্লুকোজ এম যৌগটা গ্লুকোজ, এর জন্য 2 লিটার এবং এত মোলার ঘনমাত্রার যেই দ্রবণ, এটার প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এম যৌগটা যদি গ্লুকোজ হয় তাহলে এটা প্রস্তুত করব কিভাবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তার মানে এটা প্রস্তুত করতে আমার পি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, করে আমার ব্যাখ্যা দিতে হবে যে কেন এত ভর দিয়ে বের করা যায়। ওয়ান স্টেপেরই ম্যাথ, বাট ব্যাখ্যাটা ভালো করে লিখতে হবে, এটাই হচ্ছে এখানকার কাজ। আচ্ছা এটা হচ্ছে 4 মার্কের প্রশ্ন। আচ্ছা পরে বলছে উদ্দীপকের কিউ, কিউ এর ভ্যালু, ওই যে কিউ, কিউ এর ভ্যালু দেয়া আছে, এক্স এর ভ্যালু দেয়া আছে, মাঝখানে দ্রবণ। এবার বলছে দেখো এন দ্রবণটি H2CO3 হলে দ্রবণটি সেমিমোলার কিনা সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা আগে বের করতে হবে, বের করে সেটা সেমিমোলার কিনা এটা সিদ্ধান্ত দিতে হবে। ঘনমাত্রা আগে বের করতে হবে, বের করে সেটা আবার সেমিমোলার কিনা সেটা সিদ্ধান্ত দিতে হবে। অর্থাৎ দুইটা প্রশ্নই দেখছো একই ধাঁচের, দুইটা সিদ্ধান্ত দিতে হবে, বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, সিদ্ধান্ত দাও, যাচাই করো, এই টাইপের টপিক বা এই টাইপের কথাবার্তা লেখা থাকে। আচ্ছা প্রথমে আসি, প্রথম প্রশ্নটার দিকে যাই। এম যৌগটি গ্লুকোজ হলে, আমরা জানি গ্লুকোজের সংকেত, ঠিক আছে, এম যৌগটি, এম যৌগটি গ্লুকোজ, তাই না? তাহলে গ্লুকোজের সংকেত C6H12O6। গ্লুকোজের জন্য আণবিক ভর কত? ক্যালকুলেশন করলে দেখবা 180 গ্রাম আসবে। বসাও, বসায় দেখো 180 গ্রাম আসবে আমার যতদূর মনে পড়ে। আচ্ছা এখানে কার্বনের জন্য 6 বসাও, বা হাইড্রোজেন 1, অক্সিজেনের জন্য 16, বসায় গুণ করো, দেখা হচ্ছে 180 গ্রাম আসবে। এবার বলছে এর যেই মোলার দ্রবণ, এটা প্রস্তুতি আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। প্রস্তুতি সবসময় মাথায় রাখবা, যদি কখনো প্রস্তুতি বিশ্লেষণ বলে, প্রস্তুতি বিশ্লেষণ, আমি এত বছরের অভিজ্ঞতা থেকে দেখছি, প্রস্তুতি বিশ্লেষণ করতে যদি বলে তখন তার মানে ভর জিজ্ঞেস করছে, মানে ডাব্লিউ জিজ্ঞেস করছে, এটা মাথায় রাখবা। প্রস্তুতি বিশ্লেষণ মানেই হচ্ছে ভর জিজ্ঞেস করছে, কত ভর দিতে হবে, অর্থাৎ এর ভিতরে তোমার গ্লুকোজের পরিমাণ কত হবে সেটা জিজ্ঞেস করছে। এখন দেখো আমরা জানি ফর্মুলা হচ্ছে S is equals to 1000W ডিভাইডেড বাই mv, যেখানে v হচ্ছে ml এ। এখান থেকে তুমি যদি W এর ভ্যালু বের করো তখন আসবে হচ্ছে S mv ml ডিভাইডেড বাই 1000। আচ্ছা খেয়াল করো, এই VML কে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু লিটারে পাওয়া যায়। VML কে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু লিটারে পাওয়া যায়। তাহলে তুমি এখান থেকে সরাসরি এই 1000 দিয়ে ভাগ করে SMV লিটার লিখতে পারো। খেয়াল করে দেখো এখানে ঘনমাত্রা 0.5 মোলার দেয়া আছে, লিখলা 0.5 মোলার। আণবিক ভর গ্লুকোজের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 180, ভি লিটারে হচ্ছে 2 লিটার, বসাও 2 লিটার। টোটাল মিলে ক্যালকুলেশন করলে কত পাবা? খেয়াল করো 0.5 ইন্টু 180 ইন্টু 2, তাহলে ক্যালকুলেশন করলে টোটাল মিলে 180 আসে। তো 180 গ্রাম আসে, তার মানে উক্ত গ্লুকোজের দ্রবণটি প্রস্তুত করতে 180 গ্রাম গ্লুকোজ প্রয়োজন। 180 গ্রাম গ্লুকোজ প্রয়োজন। তাহলে কতটুকু গ্লুকোজ প্রয়োজন সেটা আমরা এখানে লিখে ফেলতে পারলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 180 গ্রাম। বুঝতে পারছো? লাস্টে যেই লাইনটা লিখতে হবে এইটা কিন্তু মাস্ট লেখা লাগবে, এটা না লিখলে তুমি হচ্ছে উত্তর মিলে নাই, বা এটা না লিখলে তুমি 1 মার্ক পাবা না। সো লাস্টের লাইনটা মাস্ট লিখতে হবে। আচ্ছা আসো এবার পরেরটা দেখি। পরেরটা বলছে যে সেমিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব কিনা যাচাই করো। তার মানে এটা আগে দ্রবণ কি হবে সেটা দেখতে হবে, দেখে লাস্টে বলতে হবে এটা সেমিমোলারই কিনা। সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার।
আমরা জানি প্রথমেই লিখে নিই ভাই, সেমিমোলার যাচাই করতে বলছে না, তো প্রথমেই লিখে নিবা আমরা জানি 0.5 মোলারিটি ঘনমাত্রার দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। এটা লিখলেই তোমার হচ্ছে 1 মার্ক কনফার্ম। কারণ কি, এটাই তো তোমার যাচাই করতে হবে, তাহলে যাচাই যেটা করতে হবে সেটা লিখতে হবে না। আচ্ছা, এবার দেখো ঘনমাত্রা বের করতে হবে, তাহলে আমি ফর্মুলা নিব 1000 W ডিভাইডেড বাই mv/ml। ফর্মুলা লিখলে আর 1 মার্ক কনফার্ম। এবার তুমি এখানে ক্যালকুলেশনের জন্য সাইড নোট দিবা। কিউ এর ভ্যালু হচ্ছে ভর কত দেয়া আছে 3.875 গ্রাম, সাইড নোট লিখলাম। এক্স মানে হচ্ছে তোমার আয়তন ml এ দেয়া আছে 125 ml। আচ্ছা, দ্রবণটি কিসের দ্রবণ? H2CO3, এখান থেকে আণবিক ভর পাবা। হাইড্রোজেনের জন্য 2, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16। কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন। ক্যালকুলেশন করলে 2 + 12 + 16 × 3, টোটাল মিলে আসে হচ্ছে 62 গ্রাম। ঠিক আছে, 62 গ্রাম। তাহলে একটু ঘনমাত্রা যাচাই করি। 100 × W এর ভ্যালু কত? 3.875 ডিভাইডেড বাই m মানে কি 62। আচ্ছা, VML মানে কি 125 ml। কত ভাইয়া? 125 ml। সো ক্যালকুলেশন করলে দেখো 1000 × 3.875 ডিভাইডেড বাই 62 × 125, দেখো আসে হচ্ছে 0.5 মোলারিটি। তাহলে যাচাই করে ওই যে সেমিমোলার দ্রবণই আসছে, তাহলে বলবা যে উক্ত দ্রবণটি আসলে সেমিমোলার দ্রবণ। লাস্ট লাইন লিখে দিবা, তাহলে যাচাই হয়ে যাবে। যাচাই হয়ে গেলে ফুল মার্ক, 4 মার্ক পেয়ে যাচ্ছ। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার টাইপ। এবার আসো আমাদের লাস্ট টাইপ এবং 3 নাম্বার টাইপ। এটাও প্রচুর পরিমাণে আসতে দেখা যায় 3 নাম্বার টাইপ। এই টাইপটা একটু দেখার চেষ্টা করি। 3 নাম্বার টাইপে আমরা সব সময় দেখব আমাদের শতকরা পরিমাণ দেয়া থাকবে। যেমন দেখো x একটা জৈব যৌগ বলে দেয়া আছে, x একটা জৈব যৌগ। আমরা জানি জৈব যৌগ মানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, তাদের শতকরা সংযুক্তি a% b% দেয়া আছে এবং এদের আণবিক ভর m1 দেয়া আছে। আচ্ছা, এবার আরেকটা যৌগ বলছে y যৌগটা একটা হাইড্রোকার্বন, এটাও জৈব যৌগ, যাদের আবার আণবিক ভর m2। ঠিক আছে, x এবং y দুইটার স্থূল সংকেত এক, মানে এটাকে সংক্ষেপ করলে একদম লাস্ট পর্যন্ত একই স্থূল সংকেত পাওয়া যায়। আচ্ছা, এইটা থেকে প্রয়োগমূলক কোশ্চেন দুইটা আছে, দেখো 1 নাম্বার 2 নাম্বার, দুইটা ভিন্ন ভিন্ন কোশ্চেন। আমি আর এটা আলাদা করে ব্যাখ্যা করতেছি না, প্রথমে এটা সলভ করব, তারপর এটা সলভ করব। প্রথমে আসি এটা বলছে, দেখো উদ্দীপকের দৃশ্যকল্প একে x যৌগের ভর এত দেয়া আছে। x যৌগের ক্ষেত্রে a এর পার্সেন্টেজ এত দেয়া, b এর পার্সেন্টেজ এত দেয়া, m এর ভ্যালুও দেয়া আছে। x যৌগটির আণবিক সংকেত বের করো। তো প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে a মানে হচ্ছে শতকরা পার্সেন্টেজ, সো a যেটা, এটা শতকরা পার্সেন্টেজ কত দেয়া আছে 6.67। b যেটা, এটা শতকরা পার্সেন্টেজ কত দেয়া আছে তোমার হচ্ছে যে 40%। ঠিক আছে, তাহলে একটার হচ্ছে 6.67 আর একটার হচ্ছে 40%, 40। তো দুইটারই এই শতকরা পার্সেন্টেজ যেটা দেয়া আছে, এইটা আসলে এ যৌগটা কার জন্য আমরা একটু দেখার চেষ্টা করি। এ যৌগটা আসলে হচ্ছে হাইড্রোজেনের জন্য, বি যৌগটা আসলে কার জন্য? কার্বনের জন্য। সো এ যৌগটা হাইড্রোজেনের জন্য, বি যৌগটা কার্বনের জন্য। তো এখানে প্রথমেই আমরা জানি যে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ করা। তাহলে এবার প্রথমেই কি করবা? প্রত্যেককে তার নিজ নিজ আণবিক ভর দিয়ে ভাগ করে, তাহলে প্রথমেই নিজ নিজ আণবিক ভর দিয়ে ভাগ করে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তো আমি প্রথমে হাইড্রোজেনের জন্য আসব। হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া আছে 6.67, আণবিক ভর 1, বসাই দিলাম। তারপরে কার্বনে আসব। কার্বনে পার্সেন্টেজ দেয়া আছে 40, আণবিক ভর কার্বন 6, 12। ক্যালকুলেশন করলে এটা আমার 6.67ই থাকবে। এইটাকে ক্যালকুলেশন করলে কত আসে দেখি আমি, 40 ডিভাইডেড বাই 12, রেজাল্ট আসে হচ্ছে 3.875।
3 এবার দেখো দ্বিতীয় ধাপ কি, সবচেয়ে ছোট সংখ্যাকে দুইটা দিয়েই ভাগ করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করে। তাহলে কি এবার লিখবা ছোট সংখ্যা দিয়ে দুইটা অনুপাতকেই ভাগ করে পাই। তাহলে দেখো ছোট সংখ্যা দিয়ে দুইটা অনুপাতকেই ভাগ করে পাই, এভাবে লিখবা। লেখার পরে দেখো হাইড্রোজেনের জন্য কি পাবা, হাইড্রোজেনের জন্য 6.67 ডিভাইডেড বাই 3.33, রেজাল্ট পাবা 2। আচ্ছা, কার্বনের জন্য কি পাবা, 3.33 ডিভাইডেড বাই 3.33, রেজাল্ট পাবা 1, রেজাল্ট পাবা কি 1। তো এটা হচ্ছে আমাদের বেসিক কাহিনী, তাই না? এটা হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তো এই দুইটা করার পর তাহলে আমরা এখানে লাস্টে যে সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে কতগুলা কার্বন কতগুলা হাইড্রোজেন আছে। তাহলে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, এইটা হচ্ছে আমার স্থূল সংকেত। এইটা কি, এইটা হচ্ছে আমার স্থূল সংকেত। এই পর্যন্ত দুইটা স্টেপ আসলে স্থূল সংকেত পাওয়া যায়। এবার আমরা জানি যে স্থূল সংকেত যেইটা পাচ্ছি এইটার সাথে n গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়, আণবিক সংকেত পাওয়া যায়। ভাই আমরা জানি আণবিক সংকেত থেকে আণবিক ভর পাওয়া যায়, আর স্থূল সংকেত থেকে স্থূল সংকেতের ভর পাওয়া যায়, দুইটা তো ব্যালেন্স হয়ে গেছে। n এর ভ্যালু আমরা জানি না, বাট এখানে তো আমি বসাইতে পারবো। কার্বনের জন্য আমি বসালাম 12, হাইড্রোজেনের জন্য বসালাম 1, কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এর সাথে n গুণ করলাম, আণবিক সংকেত থেকে আণবিক ভর পাওয়া যায়। আণবিক ভর বলে দেয়া ছিল 180, বসাই দিলাম 180। ক্যালকুলেশন করলে ভালো করে খেয়াল করে দেখো কত আসবে। এখানে আমাদের 12 আর 2 আসবে হচ্ছে 14, 14n ইজ ইকুয়ালস টু 180। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে n ইজ ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 14। আচ্ছা আমরা একটু মেলানোর চেষ্টা করি, 180 ডিভাইডেড বাই 14, রেজাল্ট আসে হচ্ছে আমাদের 12.85। ঠিক করছি তো আমি? আবার কোনো কিছু মিস করি নাই তো? (6.67) 40, আশা করি সব ঠিকই করছি, কোনো কিছু মিস করি নাই, আশা করি সব ঠিক করছি, কোনো কিছু মিস করি নাই। অনেক ক্ষেত্রে মিস হয়ে যেতে পারে। এখানে একটা অক্সিজেন মিসিং, বুঝছো? প্রশ্নে দেয়া ছিল। প্রশ্নে একটা অক্সিজেন মিসিং আছে। গ্লুকোজের কথাও বলা নাই, আবার অক্সিজেন মিসিং আছে। গ্লুকোজের কথা বলা নাই, আবার অক্সিজেন মিসিং আছে। এটা দেখে আসলে বোঝা যায় যে এখানে অক্সিজেন মিসিং আছে। কেন বলো তো? কারণ হচ্ছে যে বি আছে 40%, এ আছে 6.67, তার মানে দুইটা মিলায়ে কিন্তু আমাদের হচ্ছে 100% হয় নাই। তার মানে সামথিং কিছু একটা মিসিং আছে, আমাদের তো 100% করা লাগবে। তাহলে সি যেটা, সেটা হচ্ছে আমাদের সামথিং কিছু একটা হবে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন রিলেটেড ইনফরমেশন এখানে আমাদের মিসিং আছে। অক্সিজেন রিলেটেড ইনফরমেশন ধরে নিলে তারপরে আমরা এটা ইজিলি মিলাইতে পারবো। অক্সিজেন রিলেটেড ইনফরমেশন ধরে নিলে তারপর আমরা এটা ইজিলি মিলাইতে পারবো, তাছাড়া এটা তো মিলতেছে না। ঠিক আছে, 180 দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। ঠিক আছে, গ্লুকোজের আণবিক সংকেত। তাহলে এখানে আমাদের এই দুইটা পার্সেন্টেজ মিলায়ে আমাদের এখান থেকে আমরা অক্সিজেনের জন্য একটা পার্সেন্টেজ পাবো, অক্সিজেনের জন্য একটা পার্সেন্টেজ পাবো। কি করব, দুইটার পার্সেন্টেজ যোগ করার পর বাকি যে পার্সেন্টেজ থাকবে সেটা হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ। ঠিক আছে, সেটা কত আসবে, 53.3%। 53.3%, এটা দিয়ে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। অক্সিজেন 8, 16, ক্যালকুলেশন করলে দেখো আমাদের রেজাল্ট কত আসে। 53.3 ডিভাইডেড বাই 16 ভাগ করলে আসে হচ্ছে 3.33। তার মানে অক্সিজেনের পরিমাণও আমার রেজাল্ট আসবে 1। ঠিক আছে, শেষ পর্যন্ত অক্সিজেনের পরিমাণও রেজাল্ট আসবে 1। তার মানে আমি যদি এখানে যখন স্থূল সংকেত বের করছি তখন C1H2O1 এটা পাই, এর সাথে n দিয়ে গুণ করলে এই সাইডে 180 আসবে। ক্যালকুলেশন করলে দেখো
12 2 16 টোটালটার সাথে n গুণ ইজ ইকুয়ালস টু 180। ক্যালকুলেশন করো এবার ক্যালকুলেশন করলে এখান থেকে 12 আর 2 14, 14 আর 16 হচ্ছে তোমার কিছু একটা আসবে, 12 আর 2 14, 14 আর 16 30 আসবে। সো 30n ইজ ইকুয়ালস টু 180, এটার সাথে এটা কাটা, n ইজ ইকুয়ালস টু তখন আসবে দেখো 6, তো 6 দিয়ে গুণ হবে C1H2O1, টোটালটার সাথে 6 দিয়ে গুণ হবে, 6 দিয়ে গুণ করলে C6H12O6 এটা আসবে। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, C6H12O6। বোঝাইতে পারছি? ওকে, এবার পরেরটা আসো, পরেরটা আবার মিলবে আই গেস, পরেরটা মিলবে। এটার স্থূল সংকেত বের করতে বলছে, যেখানে আমাদের একটার ভর দেয়া আছে হচ্ছে p যোগে, একটা যোগ হচ্ছে p যোগের টোটাল ভর আমার দেয়া আছে। এইটাকে বিশ্লেষণ করলে এতটুকু হাইড্রোজেন, এতটুকু সালফার, এতটুকু অক্সিজেন পাওয়া যায়। তার মানে আগে আমাদের শতকরা পরিমাণ বের করে নিতে হবে। তো টোটাল ভর দিয়ে, টোটাল মানে দেখো একটা যোগের টোটাল ভর দেয়া আছে, তো যদি আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে চাই, তো নিচে যাবে কি, নিচে যাবে হচ্ছে টোটাল ভর, উপরে যাবে তার নিজের ভর। শতকরা পরিমাণ বের করার সিস্টেম আমি তোমাদের শেখাইছি। শতকরা পরিমাণ বের করতে গেলে নিচে যাই টোটাল ভর, উপরে যাই তার নিজের ভর, ইনটু গুণ করতে হয় 100%। এটা করলে আমরা এখান থেকে শতকরা পরিমাণ পাবো। তাহলে দেখো এখান থেকে 0.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 24.5, ক্যালকুলেশন করলে এটা আসে আমার 2% হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনের পর আমি যখন সালফারের পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, সেম ভাবে নিচে যাবে টোটাল ভর, উপরে যাবে তার নিজের ভর, ইন্টু 100%। ক্যালকুলেশন করো, তাহলে দেখো 8 ইন্টু 100 ডিভাইডেড বাই 24.5। আচ্ছা, ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে 32.6%। এরপরে দেখো অক্সিজেনের পার্সেন্টেজ যদি করি, নিচে আসবে হচ্ছে 24.5, উপরে যাবে তার নিজের ভর কত 16, ইন্টু তুমি গুণ করবা কত 100%। ক্যালকুলেশন করলে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই 24.5, ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে 65%। তাহলে দেখো এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করছি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা সালফার, একটা হচ্ছে অক্সিজেন, কি বলতো তিনটারই শতকরা পরিমাণ পেয়ে গেলাম। শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত বের করতে গেলে প্রথমেই যেটা করা লাগবে, যার যার নিজ নিজ ভর যেটা আমি পাচ্ছি সেইটা দিয়ে শতকরা পরিমাণকে ভাগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের জন্য আণবিক ভর 1, পার্সেন্টেজ কত দেয়া আছে 2%, তাহলে উপরে 2, রেজাল্ট আসলো 2। এরপরে দেখো সালফারের জন্য চিন্তা করো, 32% আসছে। সালফারের জন্য 32% আসছে। তো উপরে আমি 32.6 নিলাম, নিচে আমার আণবিক ভর 32, ক্যালকুলেশন করলে এটা অলমোস্ট 1 আসে, এটা অলমোস্ট 2 পয়েন্ট সামথিং আসে, এটা 1 আসে। আচ্ছা, এবার দেখো লাস্টে হচ্ছে অক্সিজেন, 65% আসছে। আমরা জানি অক্সিজেন 8-16, তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে অক্সিজেনের জন্য এখানে আসবে হচ্ছে 65%, এটা জানি আমরা 8-16। ক্যালকুলেশন করলে দেখো 65 ডিভাইডেড বাই 16 করো, এটা আমার রেজাল্ট আসবে 4 পয়েন্ট সামথিং 4। এবার এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 1, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ করতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ করলে হাইড্রোজেন কয়টা পাওয়া যায়, 2 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 2টা। সালফার পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1টা। অক্সিজেন পাওয়া যায় 4 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 4টা। তার মানে স্থূল সংকেত কি দাঁড়াচ্ছে, স্থূল সংকেত এটা কি দাঁড়াচ্ছে, যদি আমরা একটু কাউন্ট করি, হাইড্রোজেন হচ্ছে 2টা, সালফার হচ্ছে 1টা, অক্সিজেন হচ্ছে 4টা। এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার স্থূল সংকেত। বুঝতে পারছো? এটা দাঁড়াচ্ছে টোটাল মিলে ক্যালকুলেশন করে আমার স্থূল সংকেত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো এই টোটাল জায়গা থেকেই আমরা ঘ নম্বরে 4 মার্কের প্রশ্ন কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। ভালো করে খেয়াল করো, এখানে আমার a এর ভ্যালু যেটা দেয়া আছে, b এর ভ্যালু দেয়া আছে, দুইটা মিলে দেখো আমার 100%, দুইটা মিলে আমার 100%, এবং এখানে স্থূল সংকেত CH দেয়া আছে, এটা প্রথম ক্ষেত্রে। আচ্ছা, আমি সরাসরি সলভে চলে যাই। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে স্থূল সংকেত CH দেয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি 2 নাম্বার কেস নিচ্ছি, সেখানে আমার আণবিক ভর দেয়া আছে, x এবং y যোগের স্থূল সংকেত একই, সেটা বলে দিছে। গাঠনিক সংকেত বের করো, গাঠনিক সংকেত ভিন্ন, বিশ্লেষণ করো।
তো দুইটার স্থূল সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, দুইটা দৃষ্টিকল্পে সেটা দেখতে হবে। তো প্রথমে আমাদের এ বিকার নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমাদের বিকার এ যেটা আছে, আচ্ছা বিকার এ নিয়ে না, এটা হচ্ছে প্রথমে দৃশ্যকল্প এক এক্স যৌগ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, প্রথমে একটা হচ্ছে এক্স যৌগ আর একটা হচ্ছে ওয়াই যৌগ, একটা হচ্ছে এক্স যৌগ নিয়ে কাজ করতে হবে। সো যখন আমি এক্স যৌগ নিয়ে কাজ করব, এক্স যৌগে আমার এ যেটা সেটা হচ্ছে কার্বনের শতকরা পরিমাণ। কার্বনের শতকরা পরিমাণ দেখো এখানে আমার 7.69 দেয়া আছে। আরেকটা হচ্ছে আমার না কার্বনের, এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। এটা আমার 7.69 দেয়া আছে। এটাকে আমি হাইড্রোজেনের আণবিক ভর দিয়ে ভাগ করলাম। আরেকটা হচ্ছে কার্বনের শতকরা পরিমাণ, এটা হচ্ছে আমার 92.31 দেয়া আছে। এইটাকে আমি এর আণবিক ভর 12 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেশন করলে এটা 7.69 আসে। এটাও ক্যালকুলেশন করলে দেখো 92.31 ডিভাইডেড বাই 12 ক্যালকুলেশন করলে এই 7.69 এটাই আসবে। সবচেয়ে ছোট সংখ্যাকে দুইটা দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করলে এটার অনুপাত 1 আসে, এটার অনুপাতও 1 আসে। তার মানে এক্স যৌগের স্থূল সংকেত কি আসবে আমাদের? স্থূল সংকেত আসবে হচ্ছে C1H1। স্থূল সংকেত কি আসবে? স্থূল সংকেত আসবে হচ্ছে আমার C1H1। আচ্ছা পেয়ে গেলাম। এবার আমার ওয়াই যৌগের ক্ষেত্রে চিন্তা করতে হবে। ওয়াই যৌগ আর এক্স যৌগ দুইটার স্থূল সংকেত সেম, বাট আণবিক ভর আমার দেয়া আছে, ওয়াই যৌগের আণবিক ভর দেয়া আছে। সো এক্স যৌগ আর ওয়াই যৌগে যদি স্থূল সংকেত সেম হয়, তাহলে C1H1 এইটার সাথে n দিয়ে গুণ করলে আমি আণবিক সংকেত পাই। আণবিক সংকেত থেকে আণবিক ভর পাই, সেটা কত দেয়া আছে? 78। দেখো আণবিক ভর দেয়া আছে 78। তার মানে এখানে আমি যদি এখন ক্যালকুলেট করি, কার্বনের জন্য কার্বন 6 12, হাইড্রোজেনের জন্য 1 13 পাইলাম, ইন্টু n ইজ ইকুয়ালস টু 78 এটা আসে। ক্যালকুলেশন করলে n ইজ ইকুয়ালস টু 78 ডিভাইডেড বাই 13, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। সো উপরে আমার 78 ডিভাইডেড বাই নিচে আসে কত? 13। ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট আসে 6। তার মানে আমি এখানে C6H6 এইটা পাই হচ্ছে ওয়াই যৌগ, এটা পাই কি আমরা ওয়াই যৌগ। তাহলে এক্স যৌগ হচ্ছে CH আর ওয়াই যৌগ C6H6। তার মানে এক্স আর ওয়াই যৌগ দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আমি একটু শর্টে করাইছি সলভ, তোমরা একটু ব্রডই লিখে করবা, বাট একদম ব্রডই লিখেই করবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখান থেকে আরেক ধরনের প্রশ্ন কি আসতে পারে। আরেক ধরনের প্রশ্ন এই যে দৃশ্যকল্প 2 থেকে আসতে পারে, যেখানে আমাদের পি এবং কিউ দুইটা, একটা সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বলে দেয়া আছে। দুইটি দ্রবণে একত্রে করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযুক্তি বের করতে বলছে। তো দুইটি দ্রবণ আমরা একটু দেখি। একটা দ্রবণে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে যেটা একটা ক্ষার, আরেকটা দ্রবণে আমার সালফিউরিক অ্যাসিড আছে যেটা একটা লবণ। দুইটা দ্রবণ একত্রিত করলে পটাশিয়াম সালফেট এবং পানি তৈরি হয়, লবণ পানি। ঠিক আছে? তো যেই লবণটা আছে এই লবণের শতকরা সংযুক্তি বের করতে বলছে। সো আমরা দেখতে পাচ্ছি K2SO4 এই লবণের ভিতরে আমার পটাশিয়াম, সালফার এবং অক্সিজেন আছে। এদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তাহলে কি এদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। সো এদের শতকরা সংযুক্তি আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। প্রথমে আসি পটাশিয়ামের শতকরা সংযুক্তি বের করাই। পটাশিয়ামের শতকরা সংযুক্তি বের করতে গেলে নিচে যাবে মোট ভর, মানে পটাশিয়াম সালফেটের ভর, উপরে যাবে তার নিজের ভর মানে কি দুইটা পটাশিয়াম ইনটু 100%। ক্যালকুলেশন করলে বের হয়ে যাচ্ছে। সো পটাশিয়াম সালফেটের মোট ভর কত? পটাশিয়াম সালফেট 1939 গুণ 2, সালফার 16 32, অক্সিজেন 8 16 গুণ 4। তো নিচে আসে হচ্ছে আমার 174, উপরে আসে হচ্ছে 39 গুণ 2 মানে 78 ইন্টু 100%। ক্যালকুলেশন করো, 78 ইন্টু ডাবল বন্ড ডাবল, নিচে আসে হচ্ছে 174। ক্যালকুলেশন করলে শতকরা পার্সেন্টেজ আসে 44.82%। এবার সেম ভাবে তুমি সালফারের পার্সেন্টেজ বের করবা। নিচে যাবে K2SO4, উপরে যাবে সালফার। সো তাহলে নিচে যাবে K2SO4 এর আণবিক ভর, উপরে যাবে সালফার কয়টা? একটা, ইন্টু 100%। ক্যালকুলেশন করলে নিচে 174, উপরে সালফার 16 32। ক্যালকুলেশন করবা, এটা বের হয়ে যাবে। সেম ভাবে আমি এখানে যদি বের করতে চাই, এরপর আমার আরেকটা কি আছে? K2SO4, একটা আছে হচ্ছে অক্সিজেন।
অক্সিজেনের শতকরা পার্সেন্টেজ বের করতে গেলেও নিচে যাবে আমার K2SO4, উপরে যাবে অক্সিজেন 4টা, তাহলে 4 ইন্টু অক্সিজেনের আণবিক ভর ইন্টু 100%, ক্যালকুলেশন করলে নিচে যাচ্ছে 174, উপরে যাচ্ছে অক্সিজেন 816 গুণ 4 ইন্টু 100%, ঠিক আছে? ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট যেটা আসবে সেটা। এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো। সো এই চ্যাপ্টারের এইগুলার বাইরে আর কোনো প্রশ্ন সিকিউতে আসবে না। সিকিউ এর জন্য সব টপিক A to Z কভার হয়ে গেছে। বেসিক ক্লাস যারা করছো, বেসিক ক্লাসে তো আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করাইছি। সিকিউতে কিভাবে সিকিউ বুঝে অ্যাপ্রোচ করতে হবে সেটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই টোটাল চ্যাপ্টারের উপর সিকিউতে কিভাবে সিকিউ বুঝে অ্যাপ্রোচ করতে হবে সেটা ক্লিয়ার হয়ে গেল। সো আশা করব এই চ্যাপ্টার থেকে তুমি তোমার হাইয়েস্ট পরিমাণ আউটপুটটা বের করে নিয়ে আনবা। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী চ্যাপ্টারে তোমার সাথে দেখা হচ্ছে।